সংবিধানের প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা আর্টিকেল ইটসেলফ একটা ফ্যাসিজম ইনাবেলার, বিকজ এটা একজন ব্যক্তিকে ফ্যাসিস্ট করবেই করবে, যার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো ভারসাম্য নাই, যার প্রধান একমাত্র কক্ষ, যার কোনো অন্য কক্ষের কাছে সংসদের জবাবদিহিতা নাই। এই সংবিধানটি আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিবাদী সংবিধান, একটা বাকশালী সংবিধান। এটাকে সংবিধান না বলে বরং আওয়ামী লীগের দলীয় ইশতেহার, যেটাকে সংবিধান দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এমনকি আজকে তো এটাও স্পষ্ট, এই সংবিধানের যে প্রস্তাবনা সেটা পর্যন্ত বাংলাদেশের মানুষ লেখে নাই, প্রতিবেশী দেশ থেকে লিখে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান লেখার নাম করে সংবিধানের অনুবাদ করা হয়েছে। আর শুরুতে বলতে যে যেটুকুন আপনাকে একটু জানিয়ে রাখা, আপনি যেভাবে বলছিলেন যে আজকের সমাবেশটা আমাদের হলো, মূলত সমাবেশটার আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর সাথে নিশ্চয়ই ছিল নাগরিক কমিটি, এবং তারা এটাকে আহ্বান করেছে। এবং সবাই জানে, এরপর এক মিনিট ব্রিফ করছি যে প্রোগ্রামের তো প্রথম উদ্দেশ্য ছিল যে জুলাই যে প্রোক্লামেশন বা এই যে একটি জুলাই গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যেটি হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সেটির কোনো সাংবিধানিক বা রাষ্ট্রীয় ওই অর্থের আইনি স্বীকৃতি হয়নি। তো যেটি অত্যন্ত জরুরি, কারণ এই আন্দোলন যখন হয়েছিল আপনারা জানেন যে 9 দফার মধ্যেও কিন্তু একটি কথা খুব স্পষ্ট ছিল যে নয়া মানে আপনার সকল ক্ষেত্রে ফ্যাসিবাদী প্রথার বিলুপ্তি ঘটানো হবে। আবার বলছি যে ফ্যাসিবাদী প্রথার বিলোপ ঘটানো হবে, 9 দফার মধ্যে এটা ছিল। তো ফ্যাসিবাদী প্রথার বিলোপ ঘটাতে হলেই এই যেই যেই রাষ্ট্রীয় মেকানিজম গুলো, সংগঠনগুলো রাষ্ট্রের যা যা কিছু ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, রাখতে সাহায্য করছে, এবং একজন ব্যক্তিকে, একটা দলকে ফ্রাঙ্কেনস্টাইন হতে সাহায্য করেছে, সেইগুলোকে আপনাকে একটা একটা ধরতে হবে। মানে ফ্যাসিবাদী প্রথা তো একটা কাগজে কলমের কথা না, নিশ্চয়ই এটা তো একটা মেকানিজম আছে। এবং সেই জায়গা থেকে আমরা প্রথমেই দাবি করেছিলাম যে এই যে বাংলাদেশের বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানটি আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিবাদী সংবিধান, একটা বাকশালী সংবিধান। এটাকে সংবিধান না বলে বরং আওয়ামী লীগের দলীয় ইশতেহার, যেটাকে সংবিধান দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এমনকি আজকে তো এটাও স্পষ্ট, এই সংবিধানের যে প্রস্তাবনা সেটা পর্যন্ত বাংলাদেশের মানুষ লেখে নাই, প্রতিবেশী দেশ থেকে লিখে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান লেখার নাম করে সংবিধানের অনুবাদ করা হয়েছে। দ্বিতীয় কথা আপনাকে বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান সংবিধান, যেটা 1972-এ তৈরি করা হয়েছে, সেটা যারা রচনা করেছেন, খেয়াল করুন, তারা কিন্তু প্রত্যেকে 70-এর পাকিস্তানের অধীনে নির্বাচন করেছিলেন। এর মানে পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের শতভাগ আনুগত্য ছিল, এবং তারা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন করেন নাই, তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের নির্বাচন করেছিলেন। সুতরাং তারা যখন বাংলাদেশের সংবিধান রচনা করেন, তাদের কিন্তু ওই অর্থে ম্যান্ডেট ছিল না। এটা অনেক বড় তর্ক, অনেকে কুতর্ক বলতে পারেন। তো আমার কথা হলো, প্রথমত স্বাধীন বাংলাদেশের মানুষ প্রথম স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার সুযোগ পায় নাই। এর কারণ, যাদেরকে তারা ভোট দিয়েছিল পূর্ব পাকিস্তানের প্রতিনিধি বানানোর জন্য, তারা কিন্তু এসে বাংলাদেশের সংবিধান বানিয়েছে। কারণ আওয়ামী লীগ যে নির্বাচন ইশতেহার দিয়েছিল 70-69-এ, তার মধ্যে তারা বাংলাদেশ রাষ্ট্র বানাবে এবং তারপরে বাংলাদেশের সংবিধান বানাবে, সেই প্রস্তাবনা কিন্তু ইশতেহারের মধ্যে ছিল না। সুতরাং খুব স্বাভাবিক যুক্তিতেই সেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাদের কিন্তু সেই এখতিয়ার ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বানানোর। এরপরও আমরা ধরে নিয়েছি জরুরি বানানো দরকার ছিল, সেটা বানিয়েছে, ভেরি গুড। কিন্তু দেখুন, সেই সংবিধানটা 72-এ যেটা করা হলো, সেই সংবিধান কি আর থেকেছে? 75-এর মধ্যে তাকে কতবার কেটে ছেটে বাকশাল পর্যন্ত কায়েম করা হলো। এবং আমি আপনাকে বলতে চাই, আমি লাইনে লাইনে ধরে ধরে বলতে পারবো, এই সংবিধানের প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা আর্টিকেল ইটসেলফ একটা ফ্যাসিজম ইনাবেলার, বিকজ এটা একজন ব্যক্তিকে ফ্যাসিস্ট করবেই করবে, যার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো ভারসাম্য নাই, যার প্রধান একমাত্র কক্ষ, যার কোনো অন্য কক্ষের কাছে সংসদের জবাবদিহিতা নাই। এইভাবে করলে তো এই সংবিধান তো বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় নাই। আমরা বলেছিলাম যে এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষের অভিপ্রায় ঘটাতে হবে। সুতরাং এই বাকশালী মুজিববাদী ফ্যাসিবাদী সংবিধান ছুড়ে দিয়ে নতুন একটা সংবিধান তৈরি করতে হবে, যেটা সকল মানুষের চিন্তার প্রতিফলন ঘটাবে। তো আপনাকে যদি আজকে আমি বলতে চাই, আজকে আমাদের দুটো সিগনিফিকেন্ট কথা বলা হয়েছে। একটা হলো, যেই প্রোক্লেমেশন আজকে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে ঘোষণা করতে চেয়েছিল, সেইটা আজকে যেহেতু গতকালকে রাতে রাষ্ট্র উদ্যোগ নিয়েছে সরকার,
সকল রাজনৈতিক দল, স্পেসিফিকলি বিএনপি, জামাত থেকে শুরু করে যাদের এই আন্দোলনে অনেক বড় ভূমিকা রয়েছে, এবং অন্য অন্য সকল সিভিল সোসাইটি, তাদের সকলকে নিয়ে, অবশ্যই সাথে ছাত্র জনতাকে নিয়ে তারা একটি প্রোক্লেমেশন তৈরি করবে। সুতরাং এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা। এইটাকে একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে, যেটা বিলম্ব করা চলবে না। আগামী 15ই জানুয়ারি, এর মানে আজ থেকে আগামী 15 দিনের মধ্যে সকলের সাথে সকল পরামর্শ শেষে এবং সকলকে সাথে নিয়ে এই জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। আর একটি কথা বলা হয়েছে, এইটা আমরা গত অনেকদিন ধরে বলছি, আজকে খুব স্পষ্ট বলা হয়েছে, সেটা হলো আগামী সামনের যে নির্বাচন হবে। দেখুন, এখন যখনই আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে হবে বা নতুন সংবিধান করতে হবে, আমাদেরকে আইন দেখানো হচ্ছে। কোনো আইনই আইন না, কারণ দেখেন, আপনি কোন নিয়ম মেনে আপনি এই বিপ্লব করেছেন? তাহলে তো সবাই ফাঁসির আসামি। সুতরাং আমরা যেটা বলেছি, সংবিধান করতে হলে কি করতে হবে? একটি জাতীয় গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করতে হবে। সুতরাং আগামী যে নির্বাচন হবে, সেটা আগামী 300 আসনেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ নতুন যে সংবিধান তৈরি করতে হবে, সেই সংবিধানটা তো অবশ্যই একটি সংসদে তৈরি হবে। সেই সংসদে 300 জন প্রার্থী সারা বাংলাদেশ থেকে মনোনীত হয়ে আসবেন, যারা জনতার ম্যান্ডেট নিয়ে, যাদেরকে পাঠানোই হবে শুধু নতুন বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য, তারা সংবিধান তৈরি করবেন। সেই সংবিধান তৈরি করে সেই সংবিধানের আলোকে আগামী সামনের নির্বাচন দিতে হবে, এটাও আজকে স্পষ্ট বলা হয়েছে। তো আমি প্রথম দিকে খুবই জেনারেল স্টেটমেন্ট গুলো বললাম, এরপরে সামনে কথা আসলে নিশ্চয়ই আমি আরো টু দি পয়েন্টে স্পেসিফিকলি কিন্তু বলবার চেষ্টা আপনাদের এই মানে যারা আজকে সমাবেশ ডেকেছেন তাদের সাথে তারা আসলে কাদের ম্যান্ডেট নিয়ে, মানে জনগণের ম্যান্ডেট কতটুকু আছে যে আপনারা আপনারা যে আজকে এই যে ঘোষণা করতে চেয়েছিলেন, যেটা পরবর্তীতে সরকার বলেছে সরকার করবে, এই যে আপনারা যে নিজেরাই চেয়েছেন, এটার সাথে কতটা আসলে সরকারের কনসেন্ট ছিল, অন্যান্য দলের কনসেন্ট ছিল? অনেকে মনে করে যে আপনারা যেমন 24 আন্দোলনের এই পুরো কৃতিত্বটাই ছাত্ররা এখন নিতে যাচ্ছে, এবং জুলাই প্রক্লেমেশনটা ছাত্ররা করতে চাচ্ছে। একরকম ছাত্ররাই পুরোপুরি আন্দোলনের মালিকানা থেকে সবকিছুর মালিকানার একটা নেওয়ার একটা মনোভাব দেখা যাচ্ছে তাদের মধ্যে। আর এই সমাবেশের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যটা ভবিষ্যতে কি, মানে আপনাদের এই আচ্ছা, একটা এখানে কথা কি আগে শেষ? বলি, যে অনেকে বলতে চাচ্ছে এমন ব্যাপার না, বলছেই যে আন্দোলনের মালিকানা ছাত্রদের। এখানে একটা কথা বলা ভালো, এই আন্দোলনের মালিকানা ছাত্রদের না, বারবার আমরা বলছি ছাত্র জনতার। কখনো ছাত্র বলা চলবে না, এবং আমি এটাকে বারবার বলছি, আমরা বলছি ছাত্র জনতার। তবে নেতৃত্ব ছিল ছাত্ররা, এটা তো বলতে কোনো দ্বিধা নাই। ছাত্র জনতার আপামর জনসাধারণের আন্দোলন, যেখানে বিএনপির মানুষ আছে, জামাত ইসলামের মানুষ আছে, এর মানে একমাত্র খুনি ফ্যাসিস্ট হাসিনার লোক ছাড়া এই আন্দোলনের সকলে আছে। তবে প্রত্যেকটা আন্দোলনের তো একটা সব থেকে বড় নেতৃত্বের জায়গা লাগে, আর এবার সেই নেতৃত্বের জায়গাটা দিয়েছিল আমাদের ছাত্ররা। এটা হলো প্রথম কথা। সুতরাং তাহলে আপনি বলতে পারেন যে তার কতটুকু বেইজ আছে এইটাকে এককভাবে স্বীকৃতি দেওয়ার। খেয়াল করুন, এইটা তারা, আমি তো খুবই এখানে একটা প্রশ্নটা আপনি হয়তো পরে করবেন, আমি আগে একটু বলে রাখি। এইটা মাত্র 3 দিন আগে হঠাৎ করে বলা হলো, যখন সচিবালয়ে সর্বশেষ ব্যাপারটা ম্যাসাকার ঘটলো, ষড়যন্ত্র প্রতিদিন ঘটছে, তখন যখন দেখা গেল যে এরকম মানে সাংবিধানিক স্বীকৃতি এবং এই প্রোক্লেমেশন ছাড়া আসলে চূড়ান্ত কিছু করা সম্ভব হবে না, তখন কিন্তু এটা বলা হলো। আমি আমার তরফে যেটুকুন বুঝি, বাংলাদেশের বড় রাজনৈতিক দল, এমনকি সরকারের যে পুরো সেট আপটা, তাদের সাথেও এটা নিয়ে ভালো করে আলোচনা করা হয় নাই। এর কারণ হলো, আলোচনা করবার মতো সময় এবং সুযোগও ছিল না। বিকজ ইতিমধ্যে দেখেছেন, আমলারা, যাদের সচিব থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা খুনি রেজিমের নিয়োগ দেয়া পুলিশের মধ্যে। সুতরাং তারা প্রতিদিনই যখন মিনিটে মিনিটে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনগণকে এত লম্বা সময় আসলে পাওয়া যাচ্ছিল না। সুতরাং প্রথম যে কাজটা হয়েছে, আমি এটা বুঝতেই পারি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, অবশ্যই যারা এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা করা শুরুতে হয় নাই, এমনকি সরকারেরও না। এবং সেটার একটা সমন্বয়হীনতা আমরা দেখেছি। চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি বলেছেন যে এই জুলাই বিপ্লবের সাথে সরকারের কোনো ই নাই, মানে অ্যাফিলিয়েশন নাই। এরপরে আমরা দেখলাম গতকাল রাত 9টার দিকে বা 9:30টার দিকে বলা হলো, একটা উদ্যোগ নেওয়া হলো। তো প্রথম দিকে আমি যেটা বলতে চাই, কারোর সাথে কোনো পরামর্শ না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি এই যে ঘোষণাটা দিল, এটাও ঠিক আছে। এবং এরপর আবার সরকার যে উদ্যোগ নিল এবং সেই যে আজকে প্রোক্লেমেশন না করে মার্চ ফর ইউনিটি করলো, এটাও একদমই ঠিক আছে। কিভাবে ঠিক আছে, 1 মিনিট যদি একটু ব্যাখ্যা করি। দেখুন, গতকালকে সরকার যখন উদ্যোগ নিয়েছে এবং সরকার বলেছে, আমি আপনাকে যেটুকু আমি বাহির থেকে জানি, এই প্রোক্লেমেশনটা তৈরি করে নাগরিক কমিটি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, তারা কিন্তু বিএনপির কাছে গেছে, জামাত ইসলামের কাছে গেছে, অন্যান্য আরো যত রাজনৈতিক দল আছে তাদের কাছেও গেছে।
কিন্তু এখানে খেয়াল করেন একটা ব্যাপার কি, প্রোক্লেমেশন তৈরি প্রক্রিয়ায় তাদেরকে সাথে রাখলে যতটা ভালো হতো, আগে যখন একটু রেডি হয়ে যায় এত কম সময়ে এই কম্বিনেশন, এত সমন্বয়, কোঅর্ডিনেশন কিন্তু হয় না। সুতরাং হুম। তাদের তো একটু অনেক ক্ষেত্রে তারা কিছুটা মনক্ষুণ্ণ ছিলই। ইভেন সরকারেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে। তাহলে আপনি বলতে পারেন যে আপনি আগে সেটা না করেই আগে ঘোষণা কেন করলেন? এই সেটাই। ঘোষণাটা এত সিগনিফিকেন্ট ছিল, ওই ঘোষণাটা হওয়ার পরেই মানুষ, প্রথম সরকারও মনে করে নাই, রাজনৈতিক দলগুলো মনে করে নাই, কিন্তু আমজনতা, ছাত্র জনতা এটাকে এত বেশি রিসিভ করেছে। দেখুন, এতটা প্রেসার তৈরি হয়ে গেছে, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটার সাথে কিভাবে একসাথে কাজ করা যায় এই ব্যাপারে তারা চিন্তা করতে শুরু করেছে। এমনকি সরকার পর্যন্ত গতকালকে রাতে এটাকে একনলেজ করতে বাধ্য হয়েছে। যদি সেদিন ঘোষণাটা না দিত, যদি আরো আলোচনা চালাতো, আগামী 3 মাসেও তাদেরকে একসাথে বসানো জামাত যেত না, বিএনপি কেনা, জামাত কেনা, সরকার কেনা। সুতরাং ওই ঘোষণার কারণে এই প্রেসারটা তৈরি হয়েছে, সরকার বাধ্য হয়েছে। জনতার স্টেকের কারণে বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে অন্যরাও এটাকে বিবেচনা করতে ভাবছে। দ্যাট ইজ ভেরি ফাইন। এবং তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে যে প্রোক্লেমেশনটা স্থগিত করা হলো, এর মানে হলো রাজনৈতিক আহ, দলগুলোকেও অনার করা হলো এবং সকলকে একসাথে বসতে দেওয়ার সুযোগ করা হলো। এবং আমি মনে করি আজকে যারা প্রোগ্রামের আয়োজক ছিলেন, এটা তাদের অত্যন্ত একটা ট্যাক্টফুল স্ট্র্যাটেজি হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ।